আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান, এটা ঠিক বলে বোঝানো যাবে না। ক্যাডেট কলেজের ছাত্র সাইদ আব্দুল্লাহ, ক্যাডেট কলেজ প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা, এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে, মোস্ট প্রিভিলেজড। প্রাইমারি স্কুল একেবারে সেই কুড়িগ্রামের চরের উমারির চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা, সেখানে কি শিক্ষা পাচ্ছে, কি ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে, এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স, যেখানে আপনার কোনো শিক্ষক নেই সেখানেও আপনার অনার্স করে বসে আছে। দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল। আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, যার মাত্র একজন শিক্ষক, অনার্স আছে, মাস্টার্স আছে, অনলি ওয়ান টিচার। এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কি প্রয়োজন আছে? সবাই আর্টস পড়ে, বিএ আর্টস বেশিরভাগ, এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল, সায়েন্স তো পড়েই না প্রায়। তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি কি করবেন? তার প্রয়োজনটা কি? সমাজে তার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নাই। এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে। এর মধ্যে কি হয়? ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু, শেষ জমিটুকু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য। সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায়, তারপরে চাকরি খুঁজে পায় না। এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার, এটা তো একটা বড় সমস্যা। এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমি যদি আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আবার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। আপনারা দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা মাত্র 5,500 ছেলে বোধ হয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করার জন্য। বাকিরা কি করবে? আবার তাদের কি? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিলাম ঠাকুরগাঁও জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁও ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের গাইবান্ধা স্কুলে। কোন ব্যবস্থা? কি লাভ এটাতে? কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা আমি বলবো উন্মাদনা চলছে শিক্ষা ক্ষেত্রে, এইটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও। আমি এই জন্য কথাগুলো বলছি যে সমাজ তো আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে, একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি রোমান্টিসিজম। কি বলে? তো এখন ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেবো। এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়, যেতে গেলে কিছুটা পারা যায়। তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সবকিছুরই পরিবর্তন হয়,
আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল, যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে, লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সমস্ত জন্য মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। দেখা কি গেল, কিছুদিন পরেই, বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো, সোভিয়েত ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন, লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি তো দোষারোপ করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি।